This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ ফুল অ্যান্ড ফাইনালে তনিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। আর এই মুহূর্তে এই এসআইআর আবহে বঙ্গে জল কোন দিকে গড়াচ্ছে তার নানা প্রশ্ন রয়েছে। কিন্তু প্রথমেই আপনাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রাজ্যে এই ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে প্রায় 55 লক্ষ নাম। দিস ইজ দ্য লেটেস্ট আপডেট। এখনো পর্যন্ত অসংগৃহীত ফর্মের সংখ্যা 54,59,541, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,71,000-এর বেশি। ভোট কেন্দ্র বদল হয়েছে এমন সংখ্যা জানা যাচ্ছে 19,08,233 জনের। ডুপ্লিকেট ভোটার এখনো পর্যন্ত 1,26,000। আরও বেশ কিছু ডিটেল এখন কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে, আমি জানবো। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, এসআইআর আবহে বিশেষ করে 11th আওয়ার যেখানে আমরা বলতে পারি এসআইআর এর প্রায় শেষ মুহূর্তের শেষ পর্যায়ে, এখনো পর্যন্ত যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে কোন কোন বিষয়গুলো সামনে আসছে এখনো পর্যন্ত? দেখো, এর সঙ্গে তুমি যা সংখ্যা বললে তার সঙ্গে সংযোগ করছি যে প্রায় 10 লক্ষের বেশি মানুষকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এনুমেরেশন ফর্ম দিতে গিয়ে। এর সঙ্গে কমিশন যে বিষয়টা নজরে আনছে তা হলো যে কোথাও কোথাও ডাবল এন্ট্রি এখনো হয়ে রয়েছে, এরকমটাও তারা কোথাও মনে করছে। মৃত ভোটার এখনো কি সম্পূর্ণভাবে বাদ গিয়েছে কিনা তা নিয়ে বারংবার তারা চর্চা করছেন। তার কারণ বেশ কিছু অভিযোগ কিন্তু এখনো তাদের কাছে আসতে শুরু করেছে যে কোথাও প্রশাসনকে কাজে লাগিয়ে রাজ্যের শাসক দল এই কাজটা করেছে এবং সেই কারণেই বারংবার একই বিষয়ের ওপরে জোর দেওয়া হচ্ছে। সুব্রত গুপ্তর নেতৃত্বে যে রোল পর্যবেক্ষকরা রয়েছেন, অর্থাৎ ভোটার তালিকার যে পর্যবেক্ষকরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে যেমনভাবে কথা বলছেন, একই সঙ্গে কিন্তু রাজ্যের সিও দপ্তর জানতেন না এরকমও বেশ কয়েকজন অফিসারকে নির্বাচন সদন এই রাজ্যে পাঠিয়েছে। তারা তাদের মতো করে বিভিন্ন এলাকায় ঘুরছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। কোথাও যদি কোনো অস্বাভাবিক কিছু পরিস্থিতি তাদের নজরে আসে তা নিয়েও তারা প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। এবং একই সঙ্গে তোমায় বলে রাখবো যে ইতিমধ্যেই উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রটি ডিজিটাইজেশনের কাজ 100% শেষ করেছে বলেই আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। তবে নির্বাচন কমিশন কিন্তু অনেক বেশি করে নজর দিচ্ছে মূলত রাজ্যের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, তার কারণ সেখানে বেশ কয়েক বছর ধরে ভোটার তালিকার যে সংযোজন সেটা বেশ অস্বাভাবিক বলেই তারা মনে করছেন। এবং কোথাও কোথাও হচ্ছে সেলফ ম্যাপড, অর্থাৎ বাবা বা মানে যিনি ভোটার তালিকায় যার নাম ছিল সে ছাড়াও কোথাও আত্মীয়দের নাম দিয়ে যারা নাম তুলেছেন তার উপরেও কিন্তু এখনো পর্যন্ত পরপর বিষয়গুলো দেখলে যা সিনারিও, এখনো পর্যন্ত 55 লক্ষ নাম বাদ যেতে পারে এই সম্ভাবনাই প্রবল। ধন্যবাদ প্রদীপ্ত। বিএলওদের বকেয়া মেটাতে প্রয়োজন 90 কোটি, তবে এখনো টাকা দেয়নি রাজ্য। এখনো পারিশ্রমিক পাননি বিএলওরা। আগামী সপ্তাহের মধ্যেই রাজ্য 70 কোটি টাকা দেবে এমনটাই জানিয়েছে কমিশন। বিএলওরা পাবেন 18,000 করে। আগামী সপ্তাহ থেকে এই টাকা পাবেন বিএলওরা। রাজ্যের থেকে টাকা পেলে জেলা শাসকদেরও বিল মেটানো হবে। যা বাকি থাকবে এসআইআর শেষ হওয়ার পর সেটা দেওয়া হবে। মমতা ব্যানার্জির একটা কার্নিভালের খরচা এর থেকে বেশি হয়। মমতা ব্যানার্জি যে কোনো অনুদানের থেকে বেশি দেন। যে বিএলওদের 2 লাখ টাকা দেবেন মরে গেলে, জ্যান্ত বিএলওদের জন্য 84,000 মানুষের জন্য 90 কোটি টাকা, সেটাও বলছেন কিস্তিতে দেব। মানে এমন অবস্থা সরকারের, এই 90 কোটি টাকাটাও যে 2 কোটি মানুষকে চাকরি দিয়েছে সে 90 কোটি দিতে পারছে না, বলছে এই টাকাটা কিস্তিতে দেব। এই করে কিস্তিমাত করা যাবে না। বিএলওদের জন্য বিএলও রক্ষা কমিটি, অধিকার রক্ষা কমিটি একথা একবারও মুখে আনছে না। অথচ বিএলওর অধিকার, বিএলওর পাওনা গন্ডা, বিএলওর জীবন সুরক্ষা সব নিয়ে লড়ে যাচ্ছে তারা। যারা সরকার 90 কোটি টাকা, ভাইপো চাইলে আজ সকালে দিয়ে দিতে পারে। ভাইপো যদি চায় আজ সকালে ও পকেট জেরে দিয়ে দিতে পারে, সেটা একটা সরকার দিতে পারছে না।
এসআইআর চলছে আর তার মধ্যে আপনাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, অসংগৃহীত ফর্মের নিরিখে এগিয়ে কলকাতা। উত্তর ও দক্ষিণ কলকাতায় 20% করে আনকালেক্টেবল ফর্ম। এসআইআর এর মধ্যে বেশ কিছু এলাকার বাড়িতে ঝুলছে তালা। কলকাতা থেকে বিহার বা ঝাড়খণ্ডে চলে গিয়েছেন অনেকেই। 93 নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া বস্তিতে TV9 বাংলা। 95 এর মধ্যে 43টি ঘরই তালা বন্ধ। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে কলকাতা শহরের একাধিক জায়গায় খালি হয়ে যাচ্ছে ঘর। তবে সবাই যে বাংলাদেশ ফিরে যাচ্ছে তা কিন্তু নয়। অনেকে বিহার ঝাড়খণ্ডের ভোটার, তারা এসআইআর প্রক্রিয়া কলকাতায় শুরু হওয়ায় সমস্যায় পড়তে পারেন। এই আশঙ্কায় তারা বিহার ঝাড়খণ্ডে ফিরে যাচ্ছেন। যেমন কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের এই জ্যোতুর পার্কের এই বস্তিতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দেখা যাচ্ছে একের পর এক বাড়ির তালা বন্ধ করে তারা ফিরে গিয়েছেন বিহার ঝাড়খণ্ডে। নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে যে কলকাতায় বহু মানুষ এখনও মুখ ঘুরিয়ে রেখেছেন, অথবা এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন না, অথবা ফর্ম ফেরত চলে যাচ্ছে। যা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই 93 নম্বর ওয়ার্ডের বস্তিটি, যেখানে এসে জানা গেল বহু মানুষ তারা বিহার ঝাড়খণ্ডে ফিরে গিয়েছেন। এখানে একাধিক ঘর রয়েছে যে ঘরগুলো তালাবন্ধ। অনেকে ফিরে গিয়েছে বিহার ঝাড়খণ্ড, তারা চলে গিয়েছে। শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ার জন্য না, অন্যান্য কারণেও তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই ধরনের ছবি কিন্তু কলকাতার 144টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায়, যে কারণে কলকাতায় এনুমিনেশন ফর্ম ফিল আপ থেকে অনেকটাই দূরে রয়েছে লক্ষ্যমাত্রা। টার্গেট পূরণ হচ্ছে না, যে নথি কিন্তু নির্বাচন কমিশনের তথ্যেই উঠে আসছে। ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, জ্যোতুর পার্ক। ওরা এখানটাও করিয়েছিল, হ্যাঁ এখানটাও করিয়েছিল। এখন যে এই যে একটা যে মানে বেরিয়েছে একটা ফর্ম যেছে, ওই নিয়ে ওদের মানে একটু হয়ে গেছে যে আমরা তো বেশি দিন থাকবো না কলকাতায়, আমরা তো বিহারেই থাকতে হবে। যার জন্য ওরা বিহারেই মানে সব কিছু বললো, আমাদের কলকাতার ভোট মানে এরকম কিছু দু একজন আমাদের, হ্যাঁ আমরা যেটা শুনেছি মানে যেটা জানি আর কি। হ্যাঁ जब शादी होकर आया तो वहीं दिया था वोट 2000 को। अच्छा, अभी उधर ही वोट देते हैं? नहीं दिया हम इधर, तो उधर में वोट चालू रख दिया, तो उधर रखा है सर। तो कार्ड कहाँ पर कैंसिल किया? इधर कैंसिल किया कि उधर पर कैंसिल किया? कैंसिल नहीं किया है, यहाँ के कैंसिल कर देते। হ্যাঁ অনেকে আছে যে ঝাড়খণ্ডেও বাড়ি আছে, এখানেও বাড়ি আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা এখানকারই আছি। আপনি করেছেন, ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ হ্যাঁ, তো ঝাড়খণ্ডের বাসিন্দা কবে থেকে আছেন? ঝাড়খণ্ডের ভাষা মানে আমাদের মানে জন্মকর্ম সব ওখানে, বাপ দাদা আমাদের ওখানে আছে পুরো ঝাড়খণ্ডে। আর এখানে কি ওখানে ভোটার নেই? না ওখানে ভোটার নেই। ওখানে ভোটার নেই। নেই। এখানে কি ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ হ্যাঁ, ভোটের যে এনুমারেশন ফর্ম সেটা ফিল আপ করেছেন? হ্যাঁ করেছে। ফর্ম করেছেন? এমনি এখানকার বাসিন্দা না বিহার ঝাড়খণ্ডের? আমি ঝাড়খণ্ডকে। ঝাড়খণ্ডের? হ্যাঁ ওখানে ফর্ম ফিল আপ করেছেন? ওখানেও ভোটার কার্ড না এইখানে আছে আমার। এখানে আছে, তাই তো? তারা অনেকেই এনুমারেশন ফর্ম ফিল আপ করেনি। যারা করেছিল, আমরা ওখানে ভেতরে ক্যাম্পও করেছিলাম, হেল্প ডেস্ক, সেখানে আমরা ওদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছি। মানে যারা ফর্ম ফিল আপ করেছে, কিন্তু আমরা দেখেছি যে ম্যাক্সিমাম লোক আছে, বেশিরভাগ লোকই যারা বিহারে বা ঝাড়খণ্ডের ভোটার, তারা কর্মসূত্রে এখানে থাকে, কিন্তু তারা তাদের নাম চেঞ্জ করতেও চায়নি, তারা ওখানেই ভোট দেবে আর কি। সেই জন্য তাদের ফর্মও ফিল আপ তারা করেনি। এটা যে এসআইআর হচ্ছে তার জন্য তারা এখন বিহারেই থাকতে চাইছে আর কি। দু জায়গায় ভোট ছিল এরকম, আমি আমার তো নিজের বিধানসভায় অনেক জায়গায় দেখেছি এরকম, এবং আমি কোথাও কোথাও আমার মানে সেখানে আমাদের লোকেরা গিয়ে আমার জানিয়েছে যে সেই লোকটা নিজেই এসে বলছে আমি বিহারের সবাই ভোট দিয়ে এসেছি, আমি আর এখানে ভোট দিতে ভোটে নাম রাখতে চাইছি না, আমি যে ফর্ম জমা দেবো না। এসআইআরের নাম তারা বুঝতে পারছেন, যদি কোনো কারণে ধরা পড়েন তাহলে তার একটা শাস্তি হতে পারে, সেই ভয়েই তারা অনেকেই এই নামও তারা মানে আর নির্বাচনের ভোটার হিসেবে নাম রাখছেন না বা রাখতে চাইছেন না। কলকাতার কে থাকবে? কলকাতায় কি আছে? কলকাতায় বহিরাগতরাও নেই, কলকাতার ছেলেরাও নেই। কলকাতার ছেলেরা একটু যারা শিক্ষিত তারা ব্যাঙ্গালোরে চলে গেছে, যারা একটু কম লেখাপড়া তারা চলে গেছে হরিয়ানায়, তারা চলে গেছে উত্তরপ্রদেশে, সেখানে গিয়ে তারা লেবারের কাজ করছে। কিছু জায়গায় আমি যেটা দেখলাম যে ফর্ম আছে, কিছু জায়গায় আছে যে ডেথ আছে, কিছু জায়গায় আছে লেফট আছে, আমাদের অনেক শিফট আছে। কারণ আমাদের এখানে অনেক কলকাতা 11 মাসের একটা টেন্ডেন্সি হয়, তারা অনেক সময় উঠে চলে যান, আরেকটা কলকাতাতেই আরেকটা জায়গায় রয়েছেন, সেই জায়গাগুলোয় তাদের আগে তারা আসতেন ভোট দিতে, এখন ওইখানেই তাদের ভোট তুলতে হবে। অনলাইনে ভরছে, সেটার আমাদের কাছে ডিটেলসটা নেই।
ফলে বুঝতেই পারছেন এই এসআইআর আবহে নানাবিধ ঘটনা ঘটছে। এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল যে নকল বাবা, আবারও এমন এক নকল বাবার হদিশ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে আরও বেশ কয়েকটি ইনফরমেশন আছে গুরুত্বপূর্ণ, যেমন কাকদ্বীপে এবার প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভারতীয় হওয়ার চেষ্টা করেন একজন বাংলাদেশি। সেই বাংলাদেশির আরও একটা পরিচয় এদেশে তৈরি হয়, তার নাম সঞ্চয় দাস। তিনি তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য। পড়শির কীর্তি জানতে পেরে ভিডিওর দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ, যাকে এই সঞ্চয়বাবু বাবা সাজিয়েছিলেন। এসআইআরের তথ্য সামনে আসতেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাসুদেব দাস। 2002 সালে তাকে বাবা বানিয়ে তালিকায় নাম তুলেছেন সঞ্চয়, এমনটা প্রতিবেশী দাবি করছেন। অন্যদিকে বাংলাদেশের দাবি ছোটবেলাতেই এদেশে এসেছেন তিনি। আমার নাম বাসুদেব দাস করে, ও আমার বাবার নাম বানিয়ে, ও নাকি আমার ছেলে। হ্যাঁ, আমার নাম বাসুদেব দাস, ওর বাপের নাম নাকি বাসুদেব দাস। তখন আমার জানতে পারি, হ্যাঁ আমাকে বাবা বানিয়েছে। আমি অভিযোগ করেছি, আমি এখানে বিডিও সাহেবের করেছি, এসআইসি আর বিডিও সাহেবের কাজ করে নিয়েছি। আমার বাবার নাম বাসুদেব দাস, স্বর্গীয় বাসুদেব দাস। উনি বাংলাদেশেই মারা গেছেন। উনি বার্ধক্যজনিত হয়ে বয়স হয়েছে, উনি মারা গেছেন। বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আপনার? বাংলাদেশে আমার বাড়ি ছিল চট্টগ্রামে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে, এবং এটা একদম রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কিছুই নয়। তিনি এখানকার জেলা পরিষদের জেতা মেম্বার, তিনি এখানকার প্রভাবশালী তৃণমূলের নেতা। তিনি ভোটার লিস্টে নাম তুলেছেন। আমরা এসআই চালু হওয়ার পরেই বিষয়টা জানতে পারি। জানার পরে বাসুদেব দাস উনি ভিডিওকে বিষয়টা জানান, এবং ওনার দুই ছেলে এক মেয়ে। উনি এর পরবর্তীকালে ওনার বিষয় সম্পত্তির ওপর যাতে ভাগ না নেয় বা ভাগের অধিকারী না হতে পারে, সেই বিষয়টা নিয়ে উনি আতঙ্কিত, স্তম্ভিত। বর্তমান এসআইআর চালু হতে এই সমস্ত দুর্নীতিগুলো আমাদের চোখের সামনে এসেছে। যদি এসআইআর না হতো, উনি বাবা হয়েই থেকে যেতেন, কোনোদিন না এসে বলতো আমি উনার ছেলে, আমার জায়গা সম্পত্তি ভাগ দিতাম। সঞ্চয় দাস কত বছর? অ্যাকচুয়ালি সঞ্চয় দাস কত বছরে এসেছে সেটা তো আমাদের অনুমান নেই, কিন্তু উনি বাংলাদেশি এসে এখানে ভোটার লিস্টে নাম তুলেছেন এই বাসুদেব দাসকে দিয়ে। দেখুন, 26-এর ভোটে মতুয়া মোড় পেতে ব্যস্ত দুই যুযুধান তৃণমূল বিজেপি। মুখ্যমন্ত্রী সভা করেছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এবং তারপর এবার আজ মতুয়াগড়ে পাল্টা সভা রয়েছে বিজেপির। কথা বলবো সমস্তটা নিয়ে আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি দীপঙ্করের থেকে একটু জানি। দীপঙ্কর, আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী সভা করেছেন, এবার বিজেপি অর্থাৎ মতুয়া ফ্যাক্টর বা মতুয়া ভোট ব্যাংক সেটাকে কোনোভাবে হাতছাড়া করতে চাইছে না কেউ। আজ কি কর্মসূচি? দেখো, আজকের কর্মসূচি হচ্ছে 3টের সময় শ্রমিক ভট্টাচার্য, মিঠুন চক্রবর্তী আসবেন। এই যে পরিবর্তন সংকল্প যাত্রার গেট, এই গেট থেকে শুরু হবে, অদূরেই হাসপাতাল মোড় থেকে শুরু হবে, এবং তারপর সেই মিছিল যাবে 1 কিলোমিটার থেকে একটু বেশি স্টেশন পার্ক, এবং সেই রেল স্টেশন পার্কে গিয়ে সেখানে সভা হবে, ভাষণ হবে। কিন্তু উল্লেখযোগ্যভাবে তোমার মনে থাকবে, মমতা বালা ঠাকুর চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ঠাকুরবাড়িতে যান, কিন্তু যাননি। মুখ্যমন্ত্রী চাঁদপাড়া থেকে ঠাকুরনগরের আগ পর্যন্ত হাঁটেন। আবার আজকের এই যে মূল গেট, দেখো এই গেটে জেপি নাড্ডা, ভট্টাচার্য, মিঠুন চক্রবর্তী সভাপতি এবং শান্তনু ঠাকুরের ছবি আছে। এখানে কিন্তু কোথাও সুব্রত ঠাকুরের এই গেটের ছবি নেই, ফলে এখানেও কিন্তু একটা অন্তর্কলহ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি সুব্রত ঠাকুরের ছবি আলাদা করে কাট আউটে রয়েছে। দুই ভাইয়ের ভেতরে যে বিবাদ ঠাকুরনগরকে কেন্দ্র করে, সেটা কিন্তু এই গেটের মধ্যে দিয়েও একটা স্পষ্ট জায়গা তৈরি দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে মতুয়ারা কোন দিকে থাকবে? বিজেপি পক্ষের দাবি কিন্তু বরাবরই, এবং শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর তারা বারবারই বলেছেন মতুয়ারা বিজেপির সঙ্গে আছে, এবং সেটা প্রতিষ্ঠিত। কারণ সিএএ নাগরিকত্বের জন্য যে দাবি তারা জানিয়েছিলেন, সেই দাবি বারবার এসেছে। কিন্তু এই যে রাজ্যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, তার আগে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে পারিবারিকভাবে, সেটাও কিন্তু এই যে বিজেপির তরফ থেকে কি বার্তা আসে, মিছিল সমাবেশে কি হয় ছবি, অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ। বনগাঁয় গিয়ে যেগুলো বলে এসছে একদম ভ্যালুলেস কথা, এবং বিনা প্রতিশ্রুতিতে আজকে ওখানে গিয়ে মতুয়াদের ভোট কেনার জন্য শুধু গেছিল, যার জন্য আমাদের প্রতিবাদ ছিল। এই পশ্চিমবঙ্গে এসআর হবে তো টার্গেট মুসলমান, কিচ্ছু করতে পারবে না, একটা মুসলমানের কিচ্ছু হবে না। কারণ মুসলমান জানে আমাকে আক্রমণ করবে, আমাকে টার্গেট করবে, আমাকে ভোটার লিস্টের নাম কাটার জন্য সমস্ত চক্রান্ত হচ্ছে। সমস্ত কাগজপত্র চকাচক তাদের বাড়িতে রাখা আছে, ভাঁজ করে সুন্দর করে ন্যাপথলিন দিয়ে, পারফিউম দিয়ে, আতর দিয়ে রাখা আছে, কোনো চিন্তা নাই। বিজেপি বাড়াদের এই ষড়যন্ত্র সফল হবে না, মাঝখান থেকে মরবে কিন্তু গরিব হিন্দুরা।
শিডিউল কাস্ট হিন্দু, পিছিয়ে পড়া হিন্দু, তারা জানে এটা তো ওদেরই জায়গা, বিজেপি মানে ওরাই, বিজেপিও হিন্দু আমরাও হিন্দু, তাদের 12টা বাজবে এবং বাজছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 25শে নভেম্বর ঠিক কি বলেছিলেন ওই মতুয়াগড় থেকে শুনুন। আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি, আমি কথার খেলাপ করি না। ভোটের রাজনীতি আমি করি না, আমি মানুষের রাজনীতি করি। তাই পরিষ্কার আমি আজকে বলতে এসেছি আপনাদের, ভয় পাবেন না, আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। আর এই মতুয়াগড় নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করব আমি। এসআইআর আবহে প্রধানমন্ত্রীকে এবার ঠাকুরনগরে নিয়ে যাওয়ার চেষ্টায় বঙ্গ বিজেপি। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, আগামী 20শে ডিসেম্বর রানাঘাটে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ফলে বুঝতেই পারছেন মতুয়াগড়ে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে তোড়জোড় বঙ্গ বিজেপির। আগামী 20শে ডিসেম্বর রানাঘাটে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শুধু তাই নয়, ওই দিনই সভার পর মোদীকে মতুয়া ঠাকুরবাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা হবে। যদিও প্রধানমন্ত্রী দপ্তর এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি। সূত্রের খবর, আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি। প্রদীপ্ত, এই মুহূর্তে আমি জানতে চাইবো যে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা এই মুহূর্তে একটা সংশয়ে রয়েছেন, কারণ ঠাকুর বাড়িতেই 3টে আলাদা আলাদা মাথা, আলাদা সংঘ, কি করবেন একটা সংশয়ের অবস্থান। সেইখানে এই মতুয়া ভোট ব্যাংককে কেন্দ্রীভূত করতে প্রধানমন্ত্রীর সেখানে যাওয়া এবং কিছুটা হলে ভোকাল টনিক কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? দেখো, 2019 সাল থেকে আমরা যদি দেখি বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে এই মতুয়া ভোট ব্যাংক। কিন্তু এসআইআর আবহে দেখা যাচ্ছে যে তারা বেশ কিছু সংশয় রয়েছে। তার কারণ তাদের এই সিএতে তারা ফর্ম ফিল আপ করার পর তাদের আদৌ ভোটার তালিকায় নাম থাকবে কিনা, এই সংশয় তৈরি হয়েছে। এবং সেই সংশয় কাটাতে বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব তারা বারংবার তাদের আশ্বাস দিয়েছেন। তবে খুব স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি যদি নিজে আশ্বাস দেন তাহলে সেই বিষয়টি আরো বেশি মাত্রা পাবে। এবং সেই কারণেই রানাঘাট, সেটাও মতুয়া অধ্যুষিত এলাকা, এবং সেখানে নরেন্দ্র মোদী আগামী 20শে ডিসেম্বর সভা করার কথা রয়েছে। ওই দিনেই রানাঘাটের পাশাপাশি বন্যার ঠাকুরনগরে এই ঠাকুর বাড়ি চত্বরে যদি তাকে আনা যায়, সেই চেষ্টা বঙ্গ বিজেপির নেতৃত্বের তরফ থেকে করা হচ্ছে। তবে তুমি যেমনটি বললে যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অবশ্য এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তারা চেষ্টা চালাচ্ছেন যাতে ঠাকুরনগরে প্রধানমন্ত্রী তিনি নিজে আসেন। হেন আবহে আজকেই ঠাকুরনগরের রাজ্য বিজেপি সভাপতি তিনি সিএর সমর্থনে পথে নামছেন। ধন্যবাদ প্রদীপ্ত। অন্যদিকে বিস্তর আইনি জট, সেই জট কাটিয়ে অবশেষে ছেলেকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরতে পারলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। এখনো বাংলাদেশে আটকে রয়েছেন 4 জন। সোনালীর স্বামী সহ অন্যান্যরা এখনো ফেরেননি, যে কারণে সীমান্তে তৃণমূল নেতৃত্ব ক্ষোভ প্রদর্শন করে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃসত্ত্বা সোনালীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গত জুন মাসে আপনারা জানেন দিল্লি পুলিশের হাতে পরিবার সহ গ্রেফতার হন পরিযায়ী শ্রমিক সোনালী খাতুন। তারা বীরভূমের পাইকরের বাসিন্দা। বাংলাদেশি তকমা দিয়ে 6 মাস আগে সোনালীদের বাংলাদেশে পুশব্যাক করা হয়, অভিযোগ এমনটাই। সেপ্টেম্বর মাসে সোনালীর পরিবার সহ বাকিদের বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গত 1 ডিসেম্বর বাংলাদেশের আদালতে জামিন মঞ্জুর হয়ে যায় সোনালীদের। এ সপ্তাহেই সন্তানসহ সোনালীকে ফেরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মালদা সীমান্ত দিয়ে ঘরে ফেরেন সোনালীরা। যে ওখানে কেমন ছিলেন? ভালো ছিলাম না, কষ্টতে ছিলাম। अपना देश फिरे एलाम तो ममता बनर्जी को धन्यवाद, अभिषेक बनर्जी को धन्यवाद और সামিরুল ইসলামকে ধন্যবাদ। তখন সব मतलब পুলিশ এসে টর্চার করে কিছু করেনি। मतलब এমনি খাওয়া পি ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি এখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে পানিতাম। मतलब কি তার নিজের গ্যাস তো গ্যাস হয়। দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম যে এখানে বিসেফে যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানল না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। আপনার এ ধরনের 100, 800, 8000 সোনালীদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন ছড়িয়ে আছে। সুতরাং পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয়, পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ।
কার বিরমে যায় না, সোনালী বিবির উপরে অন্যায়টা আমরা সবাই ঘৃণা করি, নিন্দা করি। সোনালী বিবি এখানকার আমাদেরই ঘরের বোন, তাকে অন্যায় করে এসআইআর বাংলাদেশি ফালতু সমস্ত তকমা লাগিয়ে তার জীবনে যে অপমানটা তাকে সহ্য করতে, তার কে ক্ষতিপূরণ দেবে বলুন? সেই পরিবার কিন্তু হাইকোর্টে গেছে, সরকার কিন্তু যায়নি, কিন্তু ফিরে আনা সেই মহিলাকে বাংলাদেশ নিয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার তৎপর হয়েছে, কারণ তাকে দেখাতে হবে অনেক কিছু করতে। আদালতের চাপে গ্রুপ সি গ্রুপ ডির দাগিদের সম্পূর্ণ তালিকা দিল এসএসসি। তালিকায় ৩৫১২ জন অযোগ্য শিক্ষাকর্মীর নাম, রোল নাম্বার, পোস্ট, অভিভাবকের নাম ও জন্ম তারিখ সহ বিস্তারিত তথ্য প্রকাশ এসএসসির। বিচারপতি অমৃত সিনহা নির্দেশ দিয়েছিলেন 2016 সালের নিয়োগে যারা কমিশনের সুপারিশে চাকরি পেয়েছেন ও পরে দাগি হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করতেই হবে। শুধু নাম ও রোল নাম্বার দিয়ে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা যায় না, একই নামে বহু প্রার্থী থাকতে পারে। বিচারপতির এই মন্তব্যের পরই গতকাল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এসএসসি। আর এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। বাঁকুড়ায় দুর্ঘটনা ঘিরে তুলকালাম পরিস্থিতি। দুধ ব্যবসায়ী বাইকে ধাক্কা, 40 ফুট হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ নীল বাতি লাগানো এক গাড়ির বিরুদ্ধে। আহত সেই ব্যবসায়ীকে ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসে সেই অবরোধ ওঠে। গাড়িটি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের, এমনটাই দাবি স্থানীয়দের। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে তা যথেষ্ট চাঞ্চল্যকর। কথা বলবো আমাদের প্রতিনিধি হিরকের সঙ্গে। হিরক, কিভাবে এই ঘটনা ঘটলো, এখন অব্দি কি জানা যাচ্ছে? হিরক, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কিভাবে ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে এখন অব্দি? বেশ, হিরকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। আরো একবার আপনাদেরকে ঘটনাটা জানাই। বাঁকুড়ায় দুর্ঘটনা, সেই দুর্ঘটনা ঘিরে তুলকালাম। দুধ ব্যবসায়ীর বাইককে ধাক্কা, 40 ফুট হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ নীল বাতি লাগানো গাড়ির বিরুদ্ধে। আরো একবার কথা বলি আমাদের প্রতিনিধি হিরকের সঙ্গে। হিরক, ঘটনা ঠিক কি ঘটেছিল, এখন অব্দি কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা গেছে, বাঁকুড়া দুর্গাপুর যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কে কদমাঘাটির কাছে সেখানে স্থানীয় এক দুধ ব্যবসায়ী তিনি মোপেড নিয়ে স্থানীয় একটি দোকানে দুধ দিয়ে বেরিয়ে আসার সময় সেই সময় নীল বাতি লাগানো একটি গাড়ি, বোলেরো গাড়ি, যে গাড়ি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বলে আমরা জানতে পারছি, সেই গাড়ি বেপরোয়া গতিতে যখন দুর্গাপুরের দিকে যাচ্ছিল সেই সময় ওই মোপেডটিকে ধাক্কা দেয় এবং প্রায় 40 ফুট দূরত্ব ওই মোপেড সহ যে মোপেড আরোহী ছিলেন অর্থাৎ ওই দুধ ব্যবসায়ী তাকে কার্যত হিঁচড়ে নিয়ে যান। ঘটনায় গুরুতর আহত হন ওই দুধ ব্যবসায়ী। তারপরে তাকে গুরুতর আহত অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন, পথ অবরোধ করে দীর্ঘক্ষণ। ধন্যবাদ। উড়ান বিভ্রাটে দোষীদের মূল্য চোকাতে হবে, ডিজিসি এর তদন্তের নির্দেশের পরেই হুঁশিয়ারি দিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। কারা দায়ী খতিয়ে দেখতে 4 সদস্যের একটি কমিটি করেছে ডিজিসিএ। যাত্রী দুর্ভোগ নিয়ে এবার সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছে। বিশেষ বেঞ্চ গঠন করেছে এবং বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চরম বিশৃঙ্খলা। ইন্ডিগো বিপর্যয়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সমস্যার জেরে আজ 400-রও বেশি উড়ান বাতিল হয়। কলকাতা বিমানবন্দর থেকে আপাতত 40টিরও বেশি ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে। দিল্লি, মুম্বাই থেকে শতাধিক বিমান বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 72 ঘন্টা সময় লাগতে পারে। কিন্তু ঠিক কী কারণে এমন গুরুতর পরিস্থিতি তৈরি হলো সেটা খতিয়ে দেখতে, সেই বিষয়ে জানতে আবার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, এ বিষয়ে প্রয়োজনে ইন্ডিগোকে শোকজও করা হতে পারে। কার ভুলে এই পরিস্থিতি তৈরি হলো বা কী কারণে সেই বিষয়টা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কথা মাথায় রেখে তদন্তের নির্দেশ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর। এরপরেই তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে ডিজিসিএ। বিপর্যস্ত পরিষেবার কারণে ইন্ডিগো ক্ষমাপ্রার্থী। 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি, সময় চেয়ে বার্তা ইন্ডিগোর সিইও। फ्लाइट कैंसिल हुआ है, इतना गंदा सर्विस दे रहा है ना। हमारा सरकार भी ऐसा ही है, चुपचाप सो रहा है वो लोग भी। सर मेरा 3 बार बुकिंग किया है, ये 4था बार कैंसिल हुआ है। मैं ऑलरेडी 1 महीना ट्रैवल करके आया हूँ, अभी पहुंचा हूँ, अभी फैमिली के पास जाना है और सरप्राइजली ये मिल रहा है और अभी तक इंडिगो से कोई स्टेटस नहीं है कि क्या करने वाले हैं, रीशेड्यूल कर रहे हैं कि नहीं कर रहे। मैं सिर्फ इतना कहना चाहूँगा कि हमें शांति बरतनी चाहिए और ज़रूर ये कोई मजाक नहीं कर रहा है, कोई जेन्युइन प्रॉब्लम है, इसीलिए इतनी बड़ी समस्या है और हम सबको उसके साथ कोऑपरेट करना चाहिए और हेल्प करना चाहिए कि इसका कोई सोल्यूशन निकले।
at least we should not create more problem. That is what is my message to everyone. मैसेज भी नहीं किए थे और हम यहाँ पे आने के बाद जाके पता चला कि नहीं कैंसिल है टिकट। नो रीजन कि कुछ बताया नहीं, क्लैरिटी नहीं था बातों पे। कोई मैसेज नहीं, इवन तो हमको काउंटर पे पता चला जब हम बोर्डिंग पास लेने जा रहे थे तब पता चला कि हमारी फ्लाइट कैंसिल हो गई है। उन्होंने बोला डायरेक्ट आप रिफंड ले लो या तो रिशेड्यूल कराओ, और रिशेड्यूल में भी कोई चांसेस नहीं है कि आपका वो फ्लाइट जाएगा ही जाएगा, वो भी कैंसिल हो सकता है। 3 दिन से पूरा बोल रहा है, इधर से बोल रहा है कुछ, अभी कल तो बहुत अंदर लफड़ा हुआ था, अभी बोल रहा है कोई ये लोग बोल रहा है कैंसिल हो गया। मेरा इधर से आज था, उन लोग की टिकट दिया कल, इधर से था मेरा चेन्नई, इधर से चेन्नई था, चेन्नई से मुंबई ये लोग बोल रहा है चेन्नई से जो फ्लाइट है वो कैंसिल हो गया 3 दिन से। क्या बता रहे हैं इंडिगो वाले? होगा, चालू होगा दिया भी, अभी कोई गारंटी नहीं है। एट द टाइम ऑफ ऑन बोर्डिंग दे आर सेइंग इट इज कैंसल्ड। तो मैं ट्रेन लेके अभी इधर पहुंची हूँ और अभी मेरे को पता चल रहा है कि ये कैंसिल हो गया है। तो ये थोड़ा हैवॉक क्रिएट तो हो गया है, बट एयरलाइन वाले क्या बता रहे हैं? उन्होंने बोला कि कोई ऑप्शंस भी अभी अल्टरनेटिव में, जैसे मुझे चाहिए था कि इधर आज आप नहीं कर रहे हो तो कल का फ्लाइट कुछ दे दो, तो वो बोल रहे हैं मंडे तक कोई भी फ्लाइट नहीं है, तो सीधे मंडे या ट्यूसडे का वो फ्लाइट ऑप्शन दे रहे हैं। দেশ জুড়ে পরপর বিমান বাতিলে চরম ভোগান্তিতে ইন্ডিগোর যাত্রীরা। আকাশ ছোঁয়া উড়ানের ভাড়ার সংকটের মাঝেই গন্তব্যে পৌঁছতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় রেল। বিভিন্ন জোনে 37টি ট্রেনে 116টি অতিরিক্ত কোচের ব্যবস্থা। অতিরিক্ত কোচের মধ্যে রয়েছে স্লিপার, এসি চেয়ার কার এবং সাধারণ দ্বিতীয় শ্রেণীর ট্রেনে, যা রুটের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। রেলওয়ে আধিকারিকদের মতে রেলের 114টি ট্রিপ বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি ট্রিপে 4000 বাড়তি যাত্রী যেতে পারবেন ট্রেনগুলিতে। এর ফলে প্রায় 5 লক্ষ যাত্রী নতুন করে টিকিট কাটার সুযোগ পাবেন। আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, ইন্ডিগো বিমান বিভ্রাটের জেরে অস্বাভাবিক বিমান ভাড়া কমাতে হস্তক্ষেপ এবার কেন্দ্রের। কথা বলবো আরো ডিটেইলসে, জানবো আমাদের প্রতিনিধি সোমনাথের থেকে। সোমনাথ, গত 3-4 দিন ধরে আকাশপথে যে সংকট তৈরি হয়েছে, বিমানের একের পর এক ক্যান্সেল হওয়াকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে, তাতে আমরা দেখেছিলাম যে বিমান ভাড়া ডোমেস্টিক রুটগুলোতে কার্যত আকাশ ছুঁয়েছে, 500% পর্যন্ত বেড়ে গিয়েছে। সেই জায়গা থেকে কেন্দ্র কিন্তু কিছুক্ষণ আগে পদক্ষেপ করেছে এবং কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে জনপ্রিয় 15টি রুটে বিমানের ভাড়া বেস যে ফেয়ার তার 40% বেশি নেওয়া যাবে না। বেস ফেয়ার মানে 1 ডিসেম্বর বিকেলবেলা, যে 1 ডিসেম্বর বিকেল 5টার সময় যে টিকিটের বেস ফেয়ার ছিল তা সেই অনুপাতে 40% বেশি ভাড়া হওয়া যাবে না। এই নির্দেশিকা আপাতত আগামী 21 দিন কার্যকর থাকবে এবং কোভিডের পর এই প্রথম কিন্তু বিমানের ভাড়া সেটা কিন্তু কেন্দ্র বেঁধে দিল। হস্তক্ষেপ করলো, একদম ধন্যবাদ সোমনাথ। দেখছেন টিভি9 বাংলা ফুল অ্যান্ড ফাইনাল, আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। শুভজিৎ, আজ ভিত্তিপ্রস্তর স্থাপন, ওইদিকে আরো একবার নজর রাখা যাক। 26-এর ভোটে হুমায়ুনের মেরুকরণের রাজনীতি। বাবরি ধ্বংসের দিনই রেজিনগরে সেখানে মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন, ছবিগুলো দেখাবো আপনাদেরকে। সৌদি থেকে নবাবগড়ে 2 ধর্মগুরু, যে কোনো মূল্যে মসজিদ হবে, অর্থের অভাব হবে না দাবি সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। রাজ্যের পরামর্শে মোতায়েন করা হয়েছে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে সেই সময়কার ছবি আপনারা দেখছেন যখন ফিতে কেটে হুমায়ুন কবির তিনি আজকে এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যে কারণে আজকে আমরা তনিষ্ঠা সকাল থেকে বলছিলাম আজকে 6ই ডিসেম্বর হাই ভোল্টেজ দিন, তার কারণ এর আগে শুধুমাত্র এই ঘোষণা নয়, তিনি কিন্তু পাশাপাশি আজকে মঞ্চ থেকে আরও একটা রাজনৈতিক ঘোষণাও তিনি করেছেন, যদিও সেটা ভবিষ্যৎবাণীর মতো। তিনি বলছেন যে 90টি যে সংখ্যালঘু অধ্যুষিত আসন রয়েছে সেখানে তিনি প্রার্থী দেবেন এবং সেক্ষেত্রে প্রধান বিরোধী দলনেতা হওয়ার একটা সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছেন। ফলে আজকের এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের বেশ কিছু রাজনৈতিক গুরুত্বও রয়েছে। আলাদা আলাদা আমরা 5টা ভিজুয়াল আপনাদের দেখাচ্ছি। একদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন হুমায়ুন কবির, অন্যদিকে ধর্মতলায় আপনারা দেখছেন তৃণমূলের সংহতি দিবস, রাম মন্দিরের শিলান্যাস আজকে বহরমপুরে, অন্যদিকে বিজেপির শৌর্য দিবস পালন, আর মাঝখানে সব থেকে বড় যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আগামীকাল যে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ আছে তার প্রাক প্রস্তুতি। কিছু বক্তব্য আসছে, আমরা শোনাই বড়। শুধুমাত্র 3 কাটা জায়গার উপরে, আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি।
25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হোক, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদেরকে খুশির খবর, নাম করতে তিনি নিষেধ করেছেন। এই ইন্ডিয়ার একজন মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। আজকে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর হুমায়ুন কবির তিনি মঞ্চে দাঁড়িয়ে যেটা উল্লেখ করেছিলেন, তিনি প্রচুর মানুষের আর্থিক সহযোগিতা সহায়তা হবে বলে তিনি আজকে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, 26-এর আগে ভোটবঙ্গে এই যে মন্দির মসজিদ রাজনীতি, সেক্ষেত্রে হুমায়ুন কবির আজকে নির্দিষ্টভাবে 90টি সংখ্যালঘু অধ্যুষিত আসন, সেখানে তার প্রার্থী দেওয়া, জয়লাভ, ভবিষ্যতে বিরোধী দল হিসেবে মুখ্য ভূমিকা পালন করায় যাবতীয় বিষয়গুলো আজকে উল্লেখ করেছেন। ফলে 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজকে এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এদিকে 26-এর ভোটের আগে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে তপ্ত রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হুঁশিয়ারি, বাবরি মসজিদ তৈরি করিয়ে দিলেও রাজ্যে বাবরের সরকার চলছে, ধর্মান্ধদের সরকার চলছে। বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে, জনরোষ থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না। আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে বাবরের সরকার চলছে, মৌলবাদীদের সরকার চলছে, ধর্মান্ধদের সরকার চলছে, হিন্দু বিরোধীদের সরকার চলছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা একবার রেজিনগরেই যাব, সেখানে আমার সহকর্মী শুভজিৎ মিত্র রয়েছে। শুভজিৎ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুমায়ুন কবির। বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এসছেন এবং তাদের কি উপস্থিতি বেশ উল্লেখযোগ্য। তারা কি বলছেন, তাদের মিশ্র প্রতিক্রিয়া কি, তারা কতটা আবেগে এবং কতটা প্রয়োজনে? আমি দাঁড়িয়ে আছি, মানে জাস্ট অনুষ্ঠান শেষ হলো তার ঠিক বাইরে আমি দাঁড়িয়ে আছি। তুমি আবেগের কথা বলছিলে, সকাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন মানুষ বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছিলেন গতকাল থেকে। কেউ নদিয়া থেকে, কেউ বীরভূম থেকে, কেউ উত্তর দিনাজপুর থেকে, কেউ দক্ষিণ দিনাজপুর থেকে, কেউ দক্ষিণ 24 পরগনা, ভাঙড় থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা একটাই কথা বলেছেন, আমাদের রাজনৈতিক পরিচয় হয়তো অন্য হতে পারে, কিন্তু আজকে রাজনৈতিক পরিচয়টাকে সরিয়ে রেখে আমরা শুধুমাত্র মসজিদ হচ্ছে বলে এখানে এসেছি। কেউ কেউ বলেছেন যে আমরা কোনো রকম রাজনীতির সঙ্গে যুক্ত নেই। সব থেকে বড় কথা, আমাদের ক্যামেরায় ছবি ধরা পড়েছে, প্রচুর মানুষ তারা ইট নিয়ে এসেছেন, যার যেমন সামর্থ্য। কেউ গাড়ি করে এনেছেন, কেউ মাথা করে 2টো ইট নিয়ে এসেছেন, কেউ ব্যাগে করে 4টে ইট নিয়ে এসেছেন। এইখানেও দেখতে পাচ্ছ, এখানে এসেছেন উনি একজন। আপনি কোথেকে এসেছেন? আমি এসেছি খড়গ্রাম থানা নগর থেকে এসেছি। কি এতে টাকা পয়সা সব জমানো আছে। তা বাড়িতে বললাম যে বাবরি মসজিদে শিলান্যাস হবে, দেখতে যাবো। তা বাড়িতে এবার আমার স্ত্রী বা ছেলে বা সবাই মিলে বলছে যে খালি হাতে যাবা, তাহলে ব্যাংকটা দিয়ে দান করে দেওয়া ভালো। এখানে শুধু মসজিদ হচ্ছে তা তো নয়, সেখানে হসপিটালও শেয়ার করে হুমায়ুন স্যার তৈরি করছে। এটা মানুষ প্রত্যেক ইয়ার মুর্শিদাবাদের বা মানে এইটা কি আপনি জমিয়েছিলেন টাকাটা, মানে আগে থেকে জমানো ছিল অন্য পারপাসের জন্য? অন্য পারপাসের জন্য বলেছিল। আমার স্ত্রী যেমন বলেছিল যে মোবাইল কিনবো বলে রাখছি, তাহলে আজকে বললো যে দিয়ে দিলাম, যে এটা দিয়ে দাও গা, পরে আবার কিনা হবে, অসুবিধা নেই। আপনারা কে কোত্থেকে এসেছেন? আপনি কোত্থেকে এসেছেন? হ্যাঁ, আমি দমকল থেকে এসেছি। দমকল থেকে। আপনি কোত্থেকে এসেছেন? আমি মির্জাপুর থেকে। মির্জাপুর। আপনারা কোনো রাজনৈতিক দল করেন? না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপনারা যুক্ত? না না। আপনারা এখানে কোত্থেকে এসেছেন? সন্দেশখালী। কোনো রাজনৈতিক দল করেন? হ্যাঁ, রাজনীতি দল করি, আমরা রাজনীতি দল করি, কিন্তু এটা তো আলাদা জিনিস। আমরা সেই মতন কালকে এসেছি, আমরা একদিন আগে এসেছি। আমরা 16 জন এসেছি গ্রুপ আমাদের সন্দেশখালীতে। আমাদের কোন দল করেন আপনারা? আমরা টিএমসি করি, আমাদের বিধায়ক সুকুমার মাহাতো। আর এখানে আরেকজন মালদা থেকে, কে বলছেন? হ্যাঁ, মালদা থেকে কে এসেছেন? আমরা এসেছি স্যার মালদা থেকে। আমাদের কোনো দল রাজনৈতিক নয়, আমাদের এটা ইসলামিক মসজিদ, যেটা আমাদের সবারই প্রয়োজন এবং দরকার, সেই কারণে এসেছি। এখানে আমাদের কোনো বিশৃঙ্খলা করারও দরকার নেই, রাজনীতি করারও দরকার নেই। আমরা হুমায়ুন দাদার মানে মুসলিম সম্প্রদায়ের লোক, আমাদের মসজিদ উদ্ঘাটন করার জন্য। হুমায়ুন কবিরের টানেই তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তারা নিজেরাই বলছেন যে রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক সমর্থনকে সরিয়ে রেখে আজকে তারা শুধু এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে সেই টানেই এসেছে। হুমায়ুনের এই মসজিদ তৈরির উদ্দেশ্য রাজনৈতিক নাম না করে বিজেপির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ তুলেছে তৃণমূল। মসজিদ তৈরির জন্য হুমায়ুনকে দল সাসপেন্ড করেনি বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। কেউ মসজিদ তৈরি করছেন
করতেই পারেন, কিন্তু সেটা যদি অন্য রাজনৈতিক দলের চক্রান্ত বা প্ররোচনার ফাঁদে পড়ে একটা পলিটিক্যাল ইভেন্টে পরিণত হয় এবং সেটার উদ্দেশ্য অন্য কিছু থাকে, সেক্ষেত্রে সেটা সাংগঠনিক শৃঙ্খলা বিশৃঙ্খলা তাদের পর্যবেক্ষণের আওতায় পড়ে যায়। ফলে যদি কেউ বলেন যে আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হলো, অমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে, একদম মিথ্যা কথা। এগুলি পবিত্র স্থান, সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নেবে না। এগুলো সব তৃণমূল পার্টির ক্রিয়েশন। তৃণমূল পার্টি নেত্রী মমতা ব্যানার্জি সে নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্যে সে পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে। পথ দেখিয়েছে মমতা ব্যানার্জি, আর তার দলের এমএলএ সেই পথ অনুসরণ করে সেও বলছে যদি পুরী থেকে মন্দির নিয়ে আসা যায় দীঘার তটে, তাহলে আবার বাবরি মসজিদই বা কেন নিয়ে আসা যাবে না। যা কিছু দেখছেন সব ক্রিয়েশন, যা সৃষ্টিও করেছে কিন্তু মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাবনার গর্ভে আজকে এই ভাবনাকে লালিত পালিত হতে আমরা দেখেছি। ভোটমুখী বাংলায় 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। ব্রিগেড ময়দানে নজিরবিহীন আয়োজন সনাতন সংস্কৃতি পর্ষদের। সমাজে শান্তি ও স্থিরতা আনতে গীতাপাঠ দাবি উদ্যোক্তাদের। রবিবার সকাল 9টায় 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের সূচনা হবে। গীতাপাঠের কর্মসূচি ঘিরে নজিরবিহীন নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ব্রিগেড জুড়ে সিসি ক্যামেরায় কড়া নজর পুলিশের। লোকসভা ভোটের আগে 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন হয়। সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। রবিবারের সকাল থেকে এই ছবি দেখবে গোটা দেশ, গোটা বাংলা। যে মূল মঞ্চ তা তৈরি হয়েছে 77 ফুট বাই 66 ফুটের আয়তনে। মূল মঞ্চে থাকছে জায়ান্ট স্ক্রিন। এই মূল মঞ্চ ছাড়াও দুদিকে দুটো আরও মঞ্চ থাকছে। সেই মঞ্চগুলোতেও কিন্তু থাকছে জায়ান্ট স্ক্রিন এবং সেই মঞ্চের আয়তনও কিন্তু যথেষ্ট বড়। এবং যেহেতু 5 লক্ষ মানুষ আসবেন, তারা গীতা পাঠ করবেন, তার থেকেও বেশি সংখ্যক মানুষ কিন্তু আসবেন যারা এখানে জমায়েত করবেন। তার জন্য কিন্তু গোটা এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে সিসিটিভির মোড়কে ঘিরে ফেলা হয়েছে। একাধিক টেন্ট করা হয়েছে, একাধিক স্টল করা হয়েছে। যেহেতু ভিন রাজ্য থেকেও প্রচুর অতিথি আসবেন, প্রচুর কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রধানরা আসবেন, রাজনৈতিক ক্ষেত্রের ব্যক্তিরা থাকবেন, তাই নিরাপত্তাও কিন্তু একেবারে সুপরিষ্কার রাখা হয়েছে, নিরাপত্তাকে সুনিশ্চিত করা হয়েছে। বিরাট আয়তন জুড়ে কিন্তু এই মঞ্চ তৈরি করা হয়েছে। বায়ো টয়লেটের ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মূল মঞ্চ এবং দুদিকে দুটো মঞ্চ, সেখানে যাতে প্রচুর অতিথিরা বসতে পারেন তার ব্যবস্থা রাখা হয়েছে। সিসিটিভি নজরদারি তো আছেই, এবং তার সঙ্গে সঙ্গে এই পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু কার্যত গেরুয়া পতাকায় ঘিরে ফেলা হয়েছে এবং নজর রাখা হয়েছে যাতে কোনো ধরনের অসুবিধে না হয়। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এর উদ্দেশ্য সনাতন হিন্দু ধর্মের মধ্যে জাত পাত ভেদাভেদ, উঁচু নিচু, কুসংস্কার, আমাদের সাধু সন্ন্যাসীদের মধ্যে নানা রকম দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত, এই যে ভেদাভেদ, এটা দূরীভূত করতে পারে একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা। তারপরে আমাদের মধ্যে যে মানসিক শারীরিক যে অশান্তির দূরীভূত করতে পারে শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা যারা কর্মক্ষেত্রে অবতীর্ণ তাদের জন্য প্রেরণা, যারা জ্ঞানযোগী তাদের জন্য প্রেরণা। গীতা তো আমাদের হৃদয়ে, কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং এ আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না। ওই ইভেন্টটাকে যে রাজনৈতিক ভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে, আমরা সেই ইভেন্টটাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে। গীতা পাঠ নাটক পশ্চিমবঙ্গে হচ্ছে, আরেক নাটক গীতা পাঠ। কেন ঘরে ঘরে গীতা পাঠ করা যায় না? বলুন, লক্ষ লক্ষ লোক একসাথে গীতা পড়াতে হবে কেন? ঘরে ঘরে গীতা পড়ো, যার ভালো লাগবে, যার ভালো লাগবে কোরআন পড়ো। কে মানা করেছে? বাইবেল পড়ো, ভালো তো। ধর্মগ্রন্থে যত পড়বে তত মানুষ শুদ্ধ হবে, কারণ কোনো ধর্মই বলেনি কাউকে ঘৃণা করতে। কিন্তু এখানে সব রাজনীতির বাজারে
ধর্মকে সামনে রেখে ভোট হচ্ছে। সম্প্রীতি ও সংবিধান রক্ষায় পথে এবার কংগ্রেস। টিপু সুলতান মসজিদ থেকে রাম মন্দির পর্যন্ত মিছিলের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিভাবে চলছে সেই মিছিল সমস্ত জানবো। আপডেট আমাদের প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, দেখো এখন থেকে ঠিক 10 মিনিট আগে কিন্তু এই মিছিল শুরু হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, ধর্মতলা টিপু সুলতান মসজিদ থেকে একেবারে রাম মন্দির পর্যন্ত এই মিছিল, এবং যেখানে আজকের 6 ডিসেম্বর যেখানে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, এবং ঠিক সেই দিনকে কংগ্রেসের এই মিছিল কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং তাদের যে ইস্যু সেটা হচ্ছে, যেহেতু সামনেই ভোট, তাদের বক্তব্য বিরোধী দল শাসক দল সবাই ধর্মকে নিয়ে নিজেরা ভেদাভেদ করছেন, এবং সেই ভেদাভেদ যাতে না হয়, হিন্দু মুসলমান একসঙ্গে সেই সম্প্রীতির মিছিল, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে একেবারে টিপু সুলতান মসজিদ থেকে খানিকটা এগিয়ে রাম মন্দিরের দিকে যাচ্ছে, এবং মিছিলের নেতৃত্বে রয়েছে শুভঙ্কর সরকার, পাশাপাশি কংগ্রেসের সমস্ত যারা সমর্থকেরা তারাও কিন্তু রয়েছে। এবং এই মিছিল এই মুহূর্তে রাম মন্দিরের দিকে যাচ্ছে, মূলত ভোটের আগে যাতে সম্প্রীতি রক্ষা হয়, বাংলায় যাতে কোনো রকম অশান্তি না সৃষ্টি হয়, ধর্মের ভিত্তিতে যাতে কোনো রকম ভেদাভেদ না হয়, তার জন্যই আজকে কংগ্রেসের তরফ থেকে এই মিছিল করা হচ্ছে। অন্যদিকে এত কিছুর মধ্যেও বীরভূম আছে, বীরভূমে সেখানে অন্নপূর্ণা পূজাকে কেন্দ্র করে আবারও কেষ্ট কাজল দ্বন্দ্ব অন্ততপক্ষে অভিযোগ আকারে সামনে এসেছে। অন্নপূর্ণা পুজোর চাঁদা বিবাদ, এবং সেক্ষেত্রে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, অভিযোগ এমনটাই। এবং এক্ষেত্রেও গোষ্ঠী কোন্দল প্রকট হয়েছে। ঘটনায় 4 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতরা অনুব্রত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন। হিমাদ্রি, কিছুক্ষণ আগে পর্যন্ত এই আটক বা গ্রেফতারের সংখ্যাটা শূন্য ছিল, কিন্তু আবারও গোষ্ঠী কোন্দল, এবং গোষ্ঠী কোন্দলের জেরে এভাবে কুপিয়ে খুন। এদের সম্বন্ধে যাদেরকে গ্রেফতার করা হয়েছে কি কি জানা যাচ্ছে? এরা কারা, কি পরিচয়? দেখো, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই করিম খানের ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গ্রামে এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। যারা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে একাধিক ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। গ্রামবাসীরা বা পরিবারের লোকজন যেমন দাবি করছিলেন যে যারা যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশের পক্ষ থেকে, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। একাধিক জায়গায় কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই জন্য তল্লাশি চালানো হচ্ছে। অনেকেই রয়েছেন যারা গ্রামে নেই, গ্রাম ছেড়ে কাল রাতেই এখান থেকে পালিয়ে গিয়েছেন। রাসবিহারী সর্দার তাদের টার্গেট কেন হলো? তার কারণ তার পরিবার বলছে দিনের পর দিন নাকি হুমকি দেওয়া হতো। কিসের হুমকি ছিল? হ্যাঁ, দেখো, তার পরিবারের লোকজন যেমন বলছে যে তাকে হুমকি দেওয়া হতো দিনের পর দিন। একাধিক এখানে তৃণমূলের গোষ্ঠী রয়েছে, সেই তৃণমূলের গোষ্ঠীর কারণেই কিন্তু এই ধরনের পরিবারের লোক যেমন পরিষ্কারভাবে বলছেন যে অনুব্রত গোষ্ঠী অর্থাৎ করিম খানের যে গোষ্ঠীর লোকজন তারাই এই খুনের সাথে জড়িত। এটা পরিবারের লোকজন দাবি করছে, তার ছেলে, তার স্ত্রী এবং মেয়ে তারা প্রত্যেকেই দাবি করছে। পাশাপাশি বিরোধীদের পক্ষ থেকে অর্থাৎ বিজেপির পক্ষ থেকেও কিন্তু গতকাল থেকে এই দাবি করা হচ্ছিল যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু হয়েছে। আর তৃণমূল যেহেতু 26-এর নির্বাচন আসছে, তার আগে কিন্তু জেলায় একাধিক জায়গায় এই ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে, সেটা শিউড়ি 2 নম্বর ব্লক হোক বা লাভপুর হোক বা নানুর। আর সে কারণেই কিন্তু এই গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই খুন করা হয়েছে। এবং কাজল শেখের যারা অনুগামী রয়েছে তারা বা পরিবারের লোকজন রয়েছে তারা দাবি করছে যে করিম খানের লোকজন এবং এই গ্রামের অনেক লোক রয়েছে এবং মহিলারা রয়েছে যারা গতকাল অন্নপূর্ণা চাঁদা তোলা হচ্ছিল, অন্নপূর্ণা পুজোর চাঁদা। দেখো, একেবারেই তিনি এই বিষয়টা সম্পূর্ণভাবে ডিনাই করেছেন। তিনি এই বিষয়টাকে সম্পূর্ণভাবে ডিনাই করেছেন। গ্রাম্য বিবাদ বলে তার দাবি, যদিও পাল্টা দাবি করছেন এই কাজল শেখের গোষ্ঠীর লোকজন। এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের পরিচয় জানা যাচ্ছে যারা তৃণমূল কংগ্রেস কর্মী এবং করিম খান ঘনিষ্ঠ। আরো কারা কারা জড়িত পুলিশ খতিয়ে দেখছে। কিছু বক্তব্য আমাদের কাছে আছে এই ঘটনা সংক্রান্ত, আমি শোনাবো। একই পার্টি, ধরুন পার্টি একই, গ্রামে তো ভাই কাজলের সঙ্গে পার্টি করছে বলে আমার বাবা, ওই জন্যে আমার বাবার উপরে বিরূপ। মানে ধরুন একই তো পার্টিটা তো আলাদা নয়। হ্যাঁ, কাজলের মানে ওই করছে বলে ওইটাই আমার বাবার অপরাধ। চাঁদা চাইতে গেছিল ছেলেগুলো, দিয়ে এই বলেছে ওই জন্য অপরাধ। তাতে বলেছে যে তুই শালারা ঠাকুর আনতে পারবি, আমরা ঠাকুর আনবো। তাতে বলছে আমরা গান করবো বলে ঠাকুরটা নিয়ে আইছি, তো সবাই মিলে আনন্দ করেই আনবো। যে ওই বলেছে বলে আমাদের ছেলেগুলো সব পালিয়ে আসছিল, ওই বলা যা বাবা বা আরো সব ছেলেগুলো যখন পার্টি অফিস থেকে ফিরছিলেন, মাসাবাড়া পার্টি অফিস, তৃণমূল পার্টি অফিস থেকে, তখন বাড়ি ঢোকার সময় মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে ওখানে
মানে ওরা অ্যাটাক করে ফার্স্টে, বাবাকে ধরে নিয়ে চলে যায়, বড়াটা রামদা করে ফার্স্টে বাবাকে এখানে কোপ মেরে দেয়, বাবা ওখানে পড়ে যায়, রক্ত গড়াতে থাকে। তবু ওরা বড় রডে করে এই কান মতো সাইজে বাবাকে মানে মারধর করে একদম সঙ্গে সঙ্গে স্পট ডেড করে দেয়। আমি বাঁচাতে যাই, আমাকেও এখানে এই দেখেন ফাটিয়ে দিয়েছে, গোটা মাথা বেরিয়ে, মানে আমার বেরিয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তৃণমূল মানে ওই করিম খানের লোকেরা, অন্য গোষ্ঠী। ব্যক্তিগত শত্রুতা না, বাবারা কাজল শেখের দল করতেন, ওদের হতে কাজ করেনি বলে এইভাবে মারধর করেছে। কালকে ঠাকুরতলায় এখানে চাঁদা নিতে এসেছিল, ঠাকুরের মিটিং হয়েছিল, একটা ঠাকুরের মিটিং পয়সা নিতে এসেছিল, বাবাটাকে ধরিয়ে খুন করে দিয়েছে। আমরা এটা চাই, ফাঁসি চাই, আমরা কিচ্ছু চাই না, খুনের ভিতরে খুন চাই আমরা। আমাদের এই তো আশেপাশে বাড়িগুলো সব, হ্যাঁ, পাড়া লোকে খুন করেছে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা একটা গ্রাম্য বিবাদ। নবান্ন উৎসবকে কেন্দ্র করে চাঁদা তোলা নিয়ে বচসা হয়, সেই বচসা থেকেই মারপিট, সেই মারপিট থেকে এখানে মারা গেছে। এবার কে বা কারা গোষ্ঠীদ্বন্দ্ব এটা প্রমাণ করার চেষ্টা করছে, সেটা ভুল, কারণ এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। আপনারা জানেন যে নানুর বিধানসভার সাংগঠনিক হিসাবে এখনো পর্যন্ত দায়িত্ব সামলাচ্ছেন আমাদের বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। তো সেখানে নতুন কোনো গোষ্ঠীর তো উত্থান আমাদের কাছে কিছু জানা নেই। তো এখানে যাই ঘটুক না কেন, সে সমস্ত বিষয়টা নিয়ে প্রশাসন দেখছে। हिंदुओं की चमड़ी उधेड़ो, घुसपैठिए अगर मुसलमान हैं तो उनका दूध चाहिए तो दुलत्ती खा लूंगी। ये है ममता बनर्जी। संविधान की शपथ नहीं ली है, ऐसा लगता है कि कुरान की शपथ लेके बैठी है, और यह आपत्तिजनक है। आपको हर धर्म के व्यक्ति का सम्मान भी करना है, उसकी जो धार्मिक आस्था है उसका भी सम्मान करना है। सबसे ज्यादा संविधान विरोधी कार्य अगर किसी ने किया है तो वो राहुल गांधी है। और हमारा संविधान बहुत मजबूत है, लेकिन हाइड्रोजन बॉम्ब था ना, वो हाइड्रोजन बॉम्ब, अगर हाइड्रोजन बॉम्ब बन के कोई संविधान के आसपास फटकते। কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূল বিজেপির সংঘর্ষ, দুই দলের সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙ্গা 1 ব্লকের বৈরাগীর হাট এলাকা। বিজেপির পথসভার পাল্টা মিছিল করছিল শাসক দল। আচমকাই দুই দলের মুখোমুখি সংঘর্ষ বাধে। দুই দলের হাতাহাতিতে আহত শাসক শিবিরের 6, আহতদের ভর্তি করা হয়েছে মাথাভাঙ্গা হাসপাতালে। একে অপরের দিকে নিশানা দুই দলের। এই ঘটনার জেরে মাথাভাঙ্গা থানার সামনে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে। মিছিলটা শুরু হওয়ার সাথে সাথেই দেখা গেল অতর্কিত 20-25 জনের একটা বিজেপির লোকজন সহ নেতা সহ এখানে এসে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ করে, তাতে আমাদের কয়েকজন আহত হয়। ভারতীয় জনতা পার্টি কারো রাজনৈতিক কর্মসূচি মিছিল মিটিংয়ে হামলা করে না, তৃণমূলের একটা সাজানো ঘটনা। আজকে সর্বত্র পরিবর্তন সভা হচ্ছে, সেরকমও বৈরাগীহাটে দুয়াইশয়ে বিজেপির একটা পরিবর্তন সভা চলছে, এবং তারা সেখানে হয়তো ভুন্ডুল করতে গিয়েছিল, কিন্তু সেইখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সাথে কোনো সংঘর্ষই হয়নি। মমতা ব্যানার্জি কুচবিহারে আসবে, ওর জন্য আমরা মিছিল করছিলাম চালচালি বাজারে, আর বিজেপির কিছু লোক এসে আমাদেরকে এরকম আক্রমণ করে।